প্রফেট সুকুমার রায় দেখিয়েছিলেন উদর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপলে কি কেলোর কীর্তিই না হয়। 100 বছর আগে তিনি তো আর জানতেন না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে এক বুধোর উদয় হবে, আর ভালো মানুষ উদর পাপের পোটলা পিণ্ডি তার ঘাড়ে গিয়ে চাপবে। সে কি রে ভানু, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো AI। দারুণ হাই ফাই কোটি কোটি টাকার ব্যাপার বলে কথা, তার ঘাড়ে পাপের বোঝা চাপাবে? কার ঘাড়ে কটা মাথা? আমাদের আজকের পডকাস্ট এমন ডেঞ্জারাস প্রশ্নের উত্তরই খুঁজবে। আজকাল মানুষ কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজের দায় এড়িয়ে চলছে তাই নিয়ে ম্যাট বালিকাজ নিবেদন করছে আজকের পডকাস্ট। পর্বের নাম উদর পিণ্ডি কেন বুধোর ঘাড়ে। আমি ভানু। আর আমি মতি। উদর পিণ্ডি কেন বুধোর ঘাড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাথা নাড়ে? রহস্য জমজমাট। আচ্ছা ভানু, আমরা আজ তাহলে আর যুদ্ধ টুদ্ধ নিয়ে কথা বলছি না, তাই তো? তাও কি হয়? উদর পিণ্ডি রহস্যের 3টে সূত্র নিয়ে আজ আমরা কথা বলবো। তার প্রথম সূত্রই ইরানের মিনাব প্রদেশের 28শে ফেব্রুয়ারি। সর্বনাশ! ইরানের মিনাব 28শে ফেব্রুয়ারি ওখানকার প্রাথমিক বিদ্যালয়ে একাধিক মিসাইল হানা হলো, সেই ঘটনাটা? ইরানের মিনাব একটা প্রাথমিক বিদ্যালয়ে মিসাইল হানায় 175 জন মারা গেলেন, বেশিরভাগ শিশু। 28শে ফেব্রুয়ারি। ঠিক সেই দিন 3000 কিলোমিটার দূরের পশ্চিমবঙ্গে 60 লাখ ভোটার লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়ে গেলেন। মাসখানেক পর সেই সংখ্যা হয়ে দাঁড়ালো 91 লক্ষ। তাদের ভোট দেওয়ার অধিকার নেই। আর ভোটের এই বাজারে 9 এপ্রিল হুমায়ুন কবিরের একটি স্টিং ভিডিও ভাইরাল হলো, যেটাকে তিনি নিজেই বললেন AI জেনারেটেড। এই 3টে গল্পেই AI আছে বা AI এর অভিযোগ আছে। 3টে গল্পেই উদর পিণ্ডি বুধ AI এর ঘাড়ে চাপানো হয়েছে। দায়িত্ব নেওয়ার জায়গাটা অস্পষ্ট। কোথায় ইরান, কোথায় পশ্চিমবঙ্গ? ওরে ভানু, এ যে হরমুজের চেয়েও জটিল ব্যাপার। মিনাবে স্কুলের ঘটনা মানুষের সর্বকালের ইতিহাসে এক কালো অধ্যায়। কিন্তু এই নিয়েও তর্ক হচ্ছে যে মানুষের ভুল না মেশিনের। 28শে ফেব্রুয়ারি 2026 কি হয়েছিল সেদিন? মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যুগ্মভাবে ইরানে মিসাইল হামলা শুরু করলো। সেই হামলার প্রথম ঘণ্টাগুলোতেই দক্ষিণ ইরানের মিনাব শহরে মিসাইল আছড়ে পড়ল সাজারে তাইবা প্রাথমিক বিদ্যালয়। পাশেই ছিল IRGCর একটা নৌঘাটির পুরনো কমপ্লেক্স। স্কুলটায় তখন শিশুরা পড়ছিল। মৃতের সংখ্যা কমপক্ষে 175, যার মধ্যে 150-এরও বেশি শিশু ও শিক্ষক। ঘাতক টমাহক ক্রুজ মিসাইল, যা কিনা শুধু মার্কিন নৌবাহিনীর কাছে থাকে। কিন্তু এখানে AI আসছে কোথা থেকে? কারণ ততদিনে জানা গিয়েছিল যে পেন্টাগন প্যালান্টিরের ম্যাভেন স্মার্ট সিস্টেম ব্যবহার করছে, যেখানে অ্যানথ্রপিকের ক্লড মডেলও যুক্ত। এই সিস্টেম স্যাটেলাইট ছবি, র্যাডার ডেটা, সিগন্যাল ইন্টেলিজেন্স একসাথে বিশ্লেষণ করে টার্গেট প্যাকেজ তৈরি করে। প্রতিটা টার্গেটের কৌশলগত গুরুত্ব র্যাঙ্ক করে, এমনকি প্রতিটি হামলার আইনি যুক্তি পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে। প্রথম 24 ঘন্টায় এই সিস্টেম 1000-এরও বেশি টার্গেট কোঅর্ডিনেট জেনারেট করেছিল। সে কি, AI ভুল করে বাচ্চাদের স্কুলের ঠিকানা দিয়েছিল তাহলে? সে তো ভয়ানক ঘটনা, বীভৎস। সত্যিটা আরও অস্বস্তিকর, আরও বিভৎস। এটা AI এর ভুল ছিল না, ছিল মানুষের ভুল। এবং AI এই ভুল ধরার কথা ছিল, কিন্তু ধরেনি, কারণ তাকে ধরার সুযোগ দেওয়া হয়নি। মিনাবের IRGC কমপ্লেক্সের টার্গেট কোঅর্ডিনেট তৈরি হয়েছিল ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির পুরনো ডেটা দিয়ে। 2013 থেকে 2016-র মধ্যে কমপ্লেক্সটার একটা অংশ আলাদা হয়ে স্কুল হয়ে যায়। সেই তথ্য মিলিটারি ডেটাবেসে আপডেট হয়নি। হামলার 24 থেকে 48 ঘন্টা আগে মানুষ রিভিউয়ার টার্গেট লিস্ট দেখেও এই পরিবর্তন ধরতে পারেননি। তার মানে কি? একটা সাধারণ গুগল সার্চ বা ইরানি বিজনেস লিস্টিং দেখলেই তো স্কুলটার অস্তিত্ব জানা যেত। এটাই হলো দায়িত্বের ব্ল্যাক হোল। পেন্টাগন ডেটা অনুযায়ী ম্যাভেন সিস্টেম সাধারণ পরিস্থিতিতে মাত্র 60% অ্যাকিউরেসিতে কাজ করে।
খারাপ আবহাওয়া বা কম ভিজিবিলিটিতে সেটাই 30%-এরও নিচে নেমে যায়। তবু সিস্টেম চালু ছিল এবং মানুষ দিয়ে ভেরিফিকেশন ঘোড়ার ডিম পেড়েছে। আমেরিকার ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ হুকুম দিয়েছিলেন, নো স্টুপিড রুলস অফ এনগেজমেন্ট। সহজ ভাষায়, এইসব ভেরিফিকেশনের ঝামেলা কমাও, কাজের গতি বাড়াও। কি আশ্চর্য! মানুষের জন্য যন্ত্র দায়ী, না যন্ত্রের জন্য মানুষ? এতগুলো প্রাণ, এতগুলি শিশুর প্রাণ, এর দায় কে নেবে? এআই এর কীর্তির আইনি দায় নির্ধারণের জন্য আন্তর্জাতিক আইনে কোনো স্পষ্ট পথ নেই। এখানেই এআই অ্যাকাউন্টেবিলিটির মূল প্যারাডক্স। যদি এআই সিস্টেম ভুল করত, দায় কার? অ্যান্থ্রপিকের, যারা ক্লড বানিয়েছে? পালান্টিরের, যারা সেটা ইন্টিগ্রেট করেছে? পেন্টাগনের, যারা সিদ্ধান্ত নিয়েছে? নাকি সেই ইন্টেলিজেন্স অ্যানালিস্টদের যাদের কাজই ছিল ডেটা আপডেট করা? ট্রাম্প হাওয়ায় একটা মিথ্যে উড়িয়েছিলেন যে ইরান নাকি নিজেই তাদের বাচ্চাদের মেরেছে, যদিও সেটা ধোপে টেকেনি। কিন্তু ট্রাম্পের এই মিথ্যে বলার ক্ষমতা তাতে একটুও টসকায়নি। কেন? যখন অ্যাকাউন্টেবিলিটি স্ট্রাকচার অস্পষ্ট থাকে, মানুষের প্রাণের দায় নেওয়ার মানুষ পাওয়া মুশকিল হয়। আচ্ছা, তা তো বুঝলাম, কিন্তু এর সঙ্গে পশ্চিমবঙ্গের এসআইআরের তুলনা আসছে কোথা থেকে? তুই কি বলতে চাইছিস বলতো ভানু? এখানে তো জুডিশিয়ারি দিয়ে রিভিউ করানো চলছে, তাহলে মানুষ দায় নিচ্ছে না, এ কথাটা উঠছে কেন? চলমতি, বঙ্গের ভোট রঙে ফেরা যাক। পশ্চিমবঙ্গের 2026 বিধানসভা নির্বাচনের আগে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যাকে বলে এসআইআর, এই প্রক্রিয়া চালালো। তাদের লক্ষ্য ভোটার লিস্ট পরিষ্কার করা। কিন্তু যা হলো সেটা ভারতের গণতান্ত্রিক ইতিহাসে এর আগে কখনো হয়নি। ইসিআই এর ইরোনেট সফটওয়্যার প্রায় এই 1,36,00,000 ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সি ক্যাটেগরিতে ফেললো। তারপর তারপর আর কি? তাদের ভোটাধিকার সাসপেন্ড করা হলো। আন্ডার অ্যাডজুডিকেশন, এই ওয়াটারমার্ক পড়ে গেল নামের ওপর। প্রচুর রিভিউ, কাট ছাঁট, এই সব করে আপাতত যা দাঁড়িয়েছে, 91 লক্ষ মানুষ ভোট দেবার অধিকার হারিয়েছেন। তা এই বিরাট যজ্ঞে কোন লজিক ধরা হলো এই ঐতিহাসিক লজিক্যাল ডিসক্রিপেন্সি বুঝতে? এর পেছনের অ্যালগরিদম 2002 সালের পুরনো ভোটার রোলের সাথে বর্তমান ভোটারদের ম্যাপিং করার চেষ্টা করছিল। লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে যেখানে অ্যালগরিদম মনে করেছে ডেটাতে ইনকনসিস্টেন্সি আছে। রয় আর রে হয়ে গেল আলাদা মানুষ, মুখার্জি আর মুখোপাধ্যায় আলাদা। এসকে মানে শেখ, এই অ্যাব্রিভিয়েশন অ্যালগরিদম বুঝলো না। এদিকে বাংলায় আরবি ফার্সি নামের বানান এক হয় না। মোহাম্মদ, মোহাম্মদ, মুহাম্মদ একই মানুষ। আবার রহমত আলীর মেয়ের নাম আমিনা বিবি হতেই পারে, পদবি আলাদা হতে পারে। মুসলিম নামে কাঠামোগতভাবে এই বৈচিত্র্য অনেক বেশি, এটা অজানা তথ্য নয়। এ হলো বাংলা ভাষার স্বাভাবিক বৈশিষ্ট্য। তাহলে এই ফিচার দেখে ফ্ল্যাগ করার সিদ্ধান্ত নেওয়ার আগে কেউ কি কখনো ভাবেনি কোন কমিউনিটি সবচেয়ে বেশি করে ধরা পড়বে? ভেবেছিল কি না সেটাও একটা প্রশ্ন, না ভাবাটাও একটা সিদ্ধান্ত। অল্ট নিউজ 6টি বিধানসভা কেন্দ্রের 12,81,000 ভোটার রেকর্ড ডিজিটাইজ করেছে, বুঝলি? 3,02,000 ভোটার সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন। এই 3 লক্ষের 92.6% মুসলিম, যেখানে মোট ভোটারের মধ্যে মুসলিম 51.7%। মুসলিম অ্যাডজুডিকেশন রেট 42.2%, হিন্দু 3.5%, অনুপাত 12.1। তবে আর কি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে লজিক্যাল ডিসক্রিপ্যান্সি। সফটওয়্যার ফ্ল্যাগ করেছে অ্যালগরিদম সবার জন্য সমান। মানিকচক দেখ, হিন্দু মুসলিম ভোটার প্রায় সমান সেখানে। অ্যাডজুডিকেশন লিস্টে 97.4% মুসলিম। এই সংখ্যা বাগ নয়, বাগ র্যান্ডম হয়। এই প্যাটার্ন র্যান্ডম নয়। সংবাদ সংস্থা দ্য ওয়্যারের কনস্টিটিউয়েন্সি লেভেল অ্যানালিসিস কি বলছে? রঘুনাথগঞ্জে অ্যাডজুডিকেটেড মেয়েদের ডিলিশন রেট 29.7%,
ছেলেদের মাত্র 17.2%। মেয়েরা 1.7 গুণ বেশি বাদ পড়েছেন। সুজাপুরে মেয়েরা 21% বেশি বাদ পড়েছেন। আর মালতীপুরে সবচেয়ে চরম অবস্থা, সেখানে মোট ডিলিশনের 67.4%ই মেয়ে। বিয়ের পর মেয়েদের পদবি বা ঠিকানা বদলে যায় এ তো জানা কথা। এই ডকুমেন্টেশন গ্যাপকেই অ্যালগরিদম ডিসক্রিপেন্সি হিসেবে ফ্ল্যাগ করেছে। মূলত গ্রামের মেয়েদের এই বিয়ে বাবদ মাইগ্রেশন সিস্টেম বুঝতেও পারেনি। বিয়ের আগে আমিনা বিবি রহমত বাবার নামে, বিয়ের পর ভোটার লিস্টে আমিনা বিবি করিম স্বামীর নামে। 2002 সালের পুরনো রোলে নাম আমিনা। অ্যালগরিদম এই তিনজনকে তিনজন আলাদা মানুষ ভেবেছে অথবা ম্যাপিং করতে পারেনি। আর পরিহাসের বিষয়টা কি বলতো, মেয়েরা এদেশে নিজেরাই জানে না বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে তাদের নিজেদের বাড়ি ঠিক কোথায়। তো এআই কোন খোদা যে তা জেনে বসে থাকবে? তাহলে হাতে রইল কি? লজিক্যাল ডিসক্রিপেন্সি। মজার কথা হলো, দ্য রিপোর্টার্স কালেকটিভ বের করেছে ইসিআই নিজেই নাকি বিহার এসআইআরে সুপ্রিম কোর্টকে বলেছিল যে এই অ্যালগরিদমের অ্যাকিউরেসি গোলমেলে, ফলস ফ্ল্যাগের সংখ্যা অনেক বেশি, তাই বিহারে এই এআই মডেল বাতিল করা হয়েছিল। কিন্তু পশ্চিমবাংলায় ইউ টার্ন করে এই এআই মডেল চালু করা হলো কোনো পাবলিক এক্সপ্লেনেশন ছাড়াই। একটা অ্যালগরিদম যখন কোনো সংখ্যালঘু শ্রেণীকে বেমানানভাবে বেশি হারে ফ্ল্যাগ করে, কি বলে তাকে? মডেল হোক, অ্যালগরিদম হোক, হাউ মাউ খাও, বায়াসের গন্ধ পাও। এখানেও তো ঠিক তাই হয়েছে রে ভানু। এ হলো টেক্সট বুক ডেমোগ্রাফিক প্যারিটি ফেলিওর। তাহলে ইসিআইকে বলতে হবে ঠিক কোন অ্যালগরিদম কোন ফিচার্স দেখে কোন থ্রেশহোল্ডে এই ফ্ল্যাগ তৈরি হয়েছে। সোর্স কোড চাই না, মেথোডোলজি চাই। কোন মানুষ এই সিস্টেম ডিজাইন অ্যাপ্রুভ করেছে তার নাম চাই। ডিপ্লয় করার আগে ডেমোগ্রাফিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হয়েছিল, রিপোর্ট চাই। এআই অ্যাকাউন্টেবিলিটির মূল নীতি হলো এক্সপ্লেনেবিলিটি। কোনো অ্যালগরিদম যদি কাউকে ক্ষতিগ্রস্ত করে তাকে জানতে হবে কেন। বিধি বাম। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ভোটাররা জানলেন না তাদের কেন ফ্ল্যাগ করা হয়েছে, অ্যালগরিদম কিভাবে কাজ করেছে। ইউরোপের এআই অ্যাক্টের ধারায় যদি ফেলি, নির্বাচন প্রক্রিয়ায় ব্যবহৃত এই এআই আসলে হাই রিস্ক সিস্টেম। এর জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা, মানুষ রিভিউয়ার প্রয়োজন। ইসিআই এর এসআইআর প্রক্রিয়া এর কোনোটাই পূরণ করেনি। নভেম্বর 2025 থেকে এসআইআর সংক্রান্ত স্ট্রেসে কম বেশি 100 জন মানুষ মারা গেছেন। অতিরিক্ত স্ট্রেসের কারণে বিএলও থেকে শুরু করে আম ভোটার যারা লাইনে দাঁড়িয়েছেন, লিস্টে নাম নেই দেখে আতঙ্কে ভুগেছেন, ভেবেছেন তাদের সিটিজেনশিপ হয়তো চলেই গেছে। এই মৃত্যুর দায় কে নেবে? উদর ঝোলা একবার বুধর ঘাড়ে চাপাতে পারলেই কেল্লা ফতে, বুঝলি মতি? যত দোষ এআই ঘোষ। অ্যালগরিদমের বিরুদ্ধে তো আর এফআইআর হয় না, এআই তো আর সংসদে জবাব দিতে আসে না। তবে এর একটা অন্য দিকও খুলে গিয়েছে। কিরকম কিরকম শুনি। 9 এপ্রিল 2026 পশ্চিমবঙ্গ নির্বাচনের গরমে নির্বাচনী ইশতেহার ফুলকো ফুলকো রুটি হয়ে উঠছে। এমন সময় পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস একটা 19 মিনিটের ভিডিও বার করলো, দেখেছিস তো? দেখেছি বই কি, কে না দেখেছে আজকের বাজারে। তা সে ভিডিওতে কি দেখা যাচ্ছে? মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির তিনি বলছেন তিনি বিজেপির সঙ্গে 1000 কোটির ডিল করেছেন মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করতে। এই কোটি কোটি টাকার লেনদেনের কথায় শুভেন্দু অধিকারী, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, এমনকি পিএমওর নামও আছে। কবির তো বলেছেন এটা এআই জেনারেটেড ডিপ ফেক, এমন কিছু আদতে হয়নি। এখানেও সেই যত দোষ এআই ঘোষ। সাধারণত এআই ডিপফেক ভিডিওর কিছু মার্কামারা বৈশিষ্ট্যতা থাকে। এই যেমন ধর না, কানের আকার অস্বাভাবিক, চোয়াল আর গলার সংযোগস্থল বেঢপ, চোখের পাতা খুব ধীরে পড়ে, হাতের আঙুল 6-7টা হয়ে যেতে পারে। অডিও আর লিপসিঙ্কের মধ্যে একটা সূক্ষ্ম ডিলে থাকে, বুঝলি? বাংলা বা হিন্দির মতো ভাষায় তো এটা আরও বেশি ধরা পড়ে, কারণ ভারতীয় ভাষা উচ্চারণে এআই এখনো বেজায় শিক্ষানবিশ। যা যা বললি ভানু, ওই রকম
এআই জেনারেটেড কন্টেন্টের টিপিক্যাল মার্কার তো এই ভিডিওতে নেই। তাছাড়া এখনও কয়েক সেকেন্ড থেকে 1-2 মিনিটের মধ্যে এআই ভিডিও বেশি বিশ্বাসযোগ্য। সেখানে 19 মিনিটের এরকম লম্বা ভিডিও, এ তো প্রায় শর্ট ফিল্ম। 19 মিনিটের কনসিস্টেন্ট ফেশিয়াল মুভমেন্ট, রিয়েলিস্টিক লিপ সিঙ্ক, ন্যাচারাল কথাবার্তার ফ্লো তৈরি করা এআই এর বিশ্ব রেকর্ড। তবু এআই এর প্রতি এত অভিযোগ কেন? এখানেই আসল অ্যাকাউন্টেবিলিটির সংকট। হুমায়ুন কবিরের এই এআই ডিপফেক দাবিটা একটা উদর পিণ্ডি আবার বুধোর ঘাড়ে চাপানোর নতুন উদাহরণ। এআই করেছে, এটা এখন রাজনৈতিক সুরক্ষা। যেভাবে ওই আগে বলা হতো না, আমি বলিনি, বা কনটেক্সট বিকৃত করা হয়েছে, এখন বলা হচ্ছে এআই বানিয়েছে, সত্যিকারের নয়। মজার কথা, সাধারণ মানুষ ডিপফেক টেকনোলজি সম্পর্কে যথেষ্ট জানেন না, জানার কথাও নয়। এআই নিয়ে বিতর্ক তৈরি করে সংশয় তৈরি করা, এবং ওই সংশয়টাই যথেষ্ট। ভিডিও সত্যি না মিথ্যে সেটা প্রমাণ করার আগেই ভোট খতম, পয়সা হজম। 3টে গল্প, একটা সাধারণ সূত্র। মিনাবে এআই ব্যবহার হয়েছিল, কিন্তু সিদ্ধান্ত মানুষ নিয়েছে, কেউ দায় নিচ্ছে না। এসআইআরে এআই অ্যালগরিদম ব্যবহার হয়েছে, কিন্তু কোন এআই, তার কী ঠিকুজি, কী কুষ্ঠি, কিচ্ছু বলা হয়নি। হুমায়ুন কবিরের ভিডিওতে এআই ব্যবহার হওয়ার সম্ভাবনা খুব সামান্য, কিন্তু এআই এর নাম নিয়ে দায় এড়ানোর চেষ্টা হচ্ছে। তার মানে 3টি ক্ষেত্রেই অ্যাকাউন্টেবিলিটি অনুপস্থিত। তাহলে কারণটা কি? কারণটা কিন্তু টেকনিক্যাল একেবারেই নয়, এ হলো কাঠামোগত সমস্যা। আমাদের আইন পুরনো পদ্ধতি, এআই এর কাজকর্মের বিহিত করার জন্য তৈরি নয়। তাই সারা পৃথিবীর রাজনৈতিক চরিত্র এআই এর নাম ব্যবহার করে দায় এড়ানোর সুযোগ পেয়ে যাচ্ছে। যখন কোনো সিস্টেম, সে মানুষ চালিত হোক কি মেশিন চালিত, সে যখন মানুষের ক্ষতি করে, তখন সেই ক্ষতির দায় কে নেবে, কিভাবে নেবে, এবং ভুক্তভোগী কিভাবে প্রতিকার পাবে, এই প্রশ্নের উত্তর স্পষ্ট থাকা উচিত। মিনাবের মৃত শিশুরা কবরে শুয়েও উত্তর পায়নি। পশ্চিমবঙ্গের 91 লক্ষ ভোটার এখনও উত্তর পাননি। হুমায়ুন কবিরের ভোটাররা জানেন না কাকে বিশ্বাস করবেন। আর আমরা ম্যাট বালিকাস দুহাতে অবিশ্বাস আর রক্তের দাগ নিয়ে খুঁজতে থাকি, এত যন্ত্রণার দায় কেন যন্ত্রের ওপরেই রয়ে গেল। প্রতি রবিবার শুনুন ম্যাট বালিকাস কথকতায় দেশ বিদেশের জানা অজানা তথ্য। ম্যাট বালিকাস কথকতা কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না। মেল করুন madbalikas@gmail.com।